প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা ক্লাস 9-10 অর্থাৎ নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের জীবন পাঠ সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটি শুরু করা যাক। আর আরেকটা কথা বলে রাখি তোমাদের, আজকে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেগুলো তোমাদের দেখাবো। আর কোন ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় বারবার আসে আর কোনগুলো আসার সম্ভাবনা অনেক বেশি, সেগুলো আজকে সুন্দর করে তোমাদের দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই এই যে মানব সভ্যতা বিকাশে বর্তমান শতকের চ্যালেঞ্জ হচ্ছে খাদ্য উৎপাদন, চিকিৎসা শাস্ত্রের উন্নয়ন এবং বিরূপ পরিবেশে জীবনের অস্তিত্ব রক্ষা। এসব ক্ষেত্রে জীববিজ্ঞানের ভূমিকা অপরিসীম। এই অধ্যায়ে জীববিজ্ঞানের সংজ্ঞা, শাখাসমূহের নাম এবং জীবের নামকরণের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক বা মজার একটা ব্যাপার হলো, আসলে জীবন কাকে বলে আমরা কিন্তু অনেকেই জানি না। তাহলে জীববিজ্ঞানের ভাষায় জীবন কাকে বলে? জীববিজ্ঞান অনুসারে জীবন বা প্রাণ হলো প্রোটোপ্লাজমের এক বিশেষ জৈব রাসায়নিক অবস্থা, যা জীবকে জড় বা প্রাণহীন বস্তু থেকে পৃথক করে। এটা অনেকেই তোমরা কেউ জানো না, কিন্তু জেনে নাও। অর্থাৎ জীবন হলো জীবদেহের মধ্যে প্রোটোপ্লাজমের যে উপস্থিতি, সেটাই। ঠিক আছে, এবার আমরা পরের পৃষ্ঠায় চলে আসি। জীববিজ্ঞানের ধারণা। এই যে আন্ডারলাইন গুলো দেখতে পাচ্ছ, আমার মনে হয় এই আন্ডারলাইন গুলোই সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো যদি তোমরা সুন্দরভাবে পড়ে রাখতে পারো, তাহলে আশা করি তোমরা ভালো রেজাল্ট করতে পারবা। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে যাদের জীবন আছে তারাই জীব। এটা আমরা ভালো করে জানি, যাদের জীবন আছে তারা জীব। যেসব জিনিসের জীবন নেই সেগুলো জড়। জীবনের ভিত্তিমূলে কাজ করে পদার্থবিজ্ঞান এবং রসায়নের একই নিয়ম, যা কিনা জড়জগৎকেও নিয়ন্ত্রণ করে। খুব 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 ইম্পর্টেন্ট লাইন এইটা, এমসিকিউ বারবার থাকে। জড়জগৎকে নিয়ন্ত্রণ করে কোনটি? পদার্থবিজ্ঞান এবং রসায়ন। খুব মনে রাখবা। এবং এভাবেও প্রশ্নটি আসতে পারে, জীববিজ্ঞানের ভিত্তিমূলে কাজ করে কোনটি? ঠিক আছে, জীবজগৎকে বুঝতে হলে ভৌতবিজ্ঞান তথা পদার্থবিজ্ঞান ও রসায়নের জ্ঞান জরুরি। এইটাও অনেক ইম্পর্টেন্ট একটা লাইন, এমসিকিউ অনেকবার এসেছে এই লাইন থেকে। জীববিজ্ঞানকে বা জীবজগৎকে বুঝতে হলে ভৌতবিজ্ঞান আর পদার্থবিজ্ঞান ও রসায়নের জ্ঞান থাকা জরুরি। এবার আমরা দেখি জীবন। জীবনকে ভাবা যেতে পারে অনেকগুলো জড়ের এমন এক জটিল সমাবেশ হিসেবে, যেখানে ওই জটিলতার কারণে নতুন কিছু গুণের উদ্ভব ঘটেছে। যেমন হাইড্রোজেন আর অক্সিজেন নির্দিষ্ট আনুপাতিক সংযোগে পানি তৈরি হয়, যার বৈশিষ্ট্য হাইড্রোজেন বা অক্সিজেন কোনটার মতোই হয় না। তাই জড়ের সুনির্দিষ্ট সন্নিবেশে জীব গঠিত হলেও তার মধ্যে এমন সব নতুন ধরনের বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে, যা তার জড় গাঠনিক উপাদানগুলোর মধ্যে ছিল না। জীববিজ্ঞান বেশ প্রাচীন একটা বিজ্ঞান। জীববিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি বলে। এটি গঠিত হয়েছে গ্রিক বায়োস অর্থ জীবন এবং লজোস অর্থ জ্ঞান শব্দ দুটির সংযোগের মাধ্যমে। যেহেতু চিকিৎসা ও কৃষি সংক্রান্ত ব্যাপারে জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেহেতু সভ্যতার একেবারেই আদিকাল থেকে গ্রিস, মিশর, মধ্যপ্রাচ্য, ভারতবর্ষ ও চীন সহ বিভিন্ন অঞ্চলের সভ্যতায় জীববিজ্ঞানের কিছু না কিছু চর্চা হয়েছে। ওকে, এবার আমরা দেখি জীববিজ্ঞানের শাখা সমূহ। এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, জীববিজ্ঞানের শাখা সমূহ কি কি আলোচনা করো, বা জীববিজ্ঞানের শাখা সমূহগুলোর নাম লেখো। আমি সুন্দর করে তোমাদের বোঝার সুবিধার্থে প্রশ্নের মতো করে দিয়েছি, তোমরা একটু দেখতে পারো। তাহলে জীববিজ্ঞানের দুইটি শাখা, একটাকে বলা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর আরেকটা বলা হয় প্রাণী বিজ্ঞান। হ্যাঁ, তো এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে উদ্ভিদ বিজ্ঞান কাকে বলে বা প্রাণী বিজ্ঞান কাকে বলে। তাহলে আমরা সহজে একটা উত্তর দিতে পারবো যে উদ্ভিদ সম্পর্কিত বা বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের বিভিন্ন ক্রিয়া কার্যকলাপ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে তাকে উদ্ভিদ বিজ্ঞান বলা হয়। ঠিক একইভাবে বিজ্ঞানের যে শাখায় প্রাণী, তার শরীর তত্ত্ব, জীব তত্ত্ব, তার প্রাণের গাঠনিক উপাদান সবকিছু নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে প্রাণী বিজ্ঞান বলা হয়। অনেক জীব আছে যা উদ্ভিদ বা প্রাণী কোনোটি নয়, যেমন ব্যাকটেরিয়া। অর্থাৎ ব্যাকটেরিয়া জীবও নয় আবার উদ্ভিদও নয়, ঠিক এরকম একটা আচরণ করে। জ্ঞানের প্রায় প্রতিটি বিষয়ের অন্তর্ভুক্ত শাখাগুলোকে ভৌত বা মৌলিক এবং ফলিত এই দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। এবার দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা টপিক, ভৌত জীব বিজ্ঞান কাকে বলে। এটার আসার সম্ভাবনা অনেক 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 বেশি, ক নাম্বারে অনেক ক্ষেত্রে আসে। ভৌত জীব বিজ্ঞান কাকে বলে?
তাহলে যে জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে তাকে ভৌত জীববিজ্ঞান বলা হয়। খুব সহজে আমরা কিন্তু উত্তরগুলো দিতে পারবো। এখান থেকে ইংলিশ নামগুলো সুন্দর করে দেখে নিবা। অঙ্গ সংস্থান বিজ্ঞান, মরফোলজি একটু সুন্দর করে দেখে নিবা, মরফোলজি কাকে বলে বা বিজ্ঞান। এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এমসিকিউ আসে, যে এমসিকিউটা এভাবে আসে যে ওই জীবের সার্বিক অঙ্গ সংস্থানিক দৈহিক গঠন কোন শাখায় বর্ণনা করা হয় বা কোন শাখার আলোচ্য বিষয়, সেটা তখন উত্তর কি হবে? অঙ্গ সংস্থান বিদ্যা, তাই তো? তো এই সবগুলো ঠিক এইরকমই। এর মধ্যে যেগুলো বারবার আসে সেটা হলো যে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি, তারপর হিস্টোলজি, কোষবিদ্যা, বাস্তুবিদ্যা বা ইকোলজি, এই কয়েকটা খুব 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, এর বাইরে কোশ্চেন খুব কম আসে। তবে এখানে দেখো এন্ড্রোক্রাইনোলজি, হরমোন, হরমোন কি বা হরমোন বলতে কি বোঝায় এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। হরমোন সম্পর্কে বিশাল বড় একটা আলোচনা আছে আমাদের। এবার আমরা পরের পৃষ্ঠায় যাই। এবার ফলিত জীববিজ্ঞান। এখান থেকে যে কোশ্চেনটা আসে যে ফলিত জীববিজ্ঞান এর শাখা সমূহ কি কি? দেখতে পাচ্ছ তোমরা, মৎস্য বিজ্ঞান বা ফিশারিজ, জীব পরিসংখ্যান বিদ্যা বা স্ট্যাটিস্টিক্স, এইগুলোই পয়েন্টগুলো সুন্দর একটু দেখে নিবা। অর্থাৎ এখান থেকে ওই আগের মতোই এমসিকিউ আসবে যে জীব পরিসংখ্যান বিষয়ক বিজ্ঞান, জীব বিজ্ঞানের কোন বিষয় আলোচ্য বিষয়, এই টাইপের কিছু প্রশ্ন আসবে। তারপরেও 3টা স্টার দেওয়া আছে, মানে এটা অবশ্যই একটু ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে দেখে নিবা। পরজীবী বিদ্যা বা প্যারাসাইটোলজি, ওকে, এগুলো একটু সুন্দর করে দেখে নিবা। এখান থেকে আরেকটি ইম্পর্টেন্ট টপিক হলো এই যে জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বর্তমানে কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করছি, ঠিক আছে? সেক্ষেত্রে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রযুক্তিটা কি দেখে নিবা, আসার সম্ভাবনা এটা অনেক বেশি। এরপর সামুদ্রিক বিজ্ঞান, মেরিন বায়োলজি, এটা দেখে নিবা। এমসিকিউ ওই আগে যেরকম বললাম ঠিক সেই রকমই, যে সামুদ্রিক জীব বা সামুদ্রিক জীব সম্পর্কিত বিজ্ঞানের কোন শাখা আলোচনা করা হয়? অপশন তখন উত্তর কি হবে আমাদের? সামুদ্রিক বিজ্ঞান। হ্যাঁ, একটু দেখে নিবা। এরপর বন্য প্রাণী বা ওয়াইল্ড লাইফ, বায়োইনফরমেটিক্স, ঠিক আছে, এটা তো আমরা সবাই মোটামুটি জানি। এটা সম্পূর্ণ কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞানের তথ্য থাকে সেখানে, যেমন ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান। এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট দেখো গোলদাগ দেওয়া আছে ক্যান্সারটা, অর্থাৎ বায়োইনফরমেটিক্স ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান, এটা একটু তোমার মনে রাখবা। এরপর পৃষ্ঠা 6, পরে পৃষ্ঠায় আসি। এখানে শ্রেণীবিন্যাস খুব 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 ইম্পর্টেন্ট। আমরা এবার মোটামুটি আসল একটা পড়ায় ঢুকতে চলেছি। তো দেখো ইম্পর্টেন্ট লাইনগুলো এখানে দাগানো আছে করেছি, এর বাইরে আশা করি কোনো কিছু না আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরে তোমরা সম্পূর্ণ রিডিং করে নিবা। তারপরে এই যে মানে মেন বিষয়গুলো আমি আন্ডারলাইন করে রাখছি। উদ্ভিদের প্রায় 4 লক্ষ এবং প্রাণীর প্রায় 13 লক্ষ প্রজাতির এখন পর্যন্ত কি নামকরণ আর বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। আর পরবর্তীতে এই যে প্রতিদিন যে বাড়ছে, এগুলো যদি একসময় বাড়তেই থাকে, পরবর্তীতে সেগুলো 1 কোটিতে গিয়ে দাঁড়াবে। এবার পৃষ্ঠা 7 ইম্পর্টেন্ট হলো যে শ্রেণী বিন্যাস করার প্রয়োজনীয়তা অবশ্যক। অর্থাৎ এখান থেকে বারবার প্রশ্ন আসে যে শ্রেণী বিন্যাস করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তোমরা একটু দেখো, সেই প্রয়োজনের তাগিদেই, অর্থাৎ শ্রেণী বিন্যাস করার প্রয়োজনীয়তা, অর্থাৎ শ্রেণী বিন্যাস করার প্রয়োজনের তাগিদেই জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে, যার নাম ট্যাক্সোনমি বা শ্রেণী বিন্যাস বিদ্যা। তাহলে শ্রেণী বিন্যাসটা কেন গড়ে উঠেছে প্রশ্ন কিন্তু আসতে পারে। শ্রেণীবিন্যাসের লক্ষ্য, এটা খুব 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। শ্রেণীবিন্যাসের লক্ষ্য মূলত একটাই, তা হচ্ছে এই বিশাল এবং বৈচিত্র্যময় জীব জগৎকে সহজভাবে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা। খুব 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 ইম্পর্টেন্ট লাইন। এরপর শ্রেণীবিন্যাসের উল্লেখযোগ্য অবদান রেখেছেন আমাদের এই যে সুইডিশ প্রকৃতিবিদ, কি জানো নাম? ক্যারোলাস লিনিয়াস, তোমরা অনেকে জানো এটা। যাই হোক, তিনি কিন্তু অ্যানাটমির অধ্যাপক ছিলেন। কোন বিশ্ববিদ্যালয় তোমরা কি জানো? আচ্ছা, এই যে আফসালা বিশ্ববিদ্যালয়, চিকিৎসা শাস্ত্রে, অর্থাৎ তিনি কিন্তু মেডিকেল পড়াশোনা করতেন। তিনি প্রথম জীবের পূর্ব শ্রেণীবিন্যাসের এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন। পরবর্তীতে এই সমস্ত বিশ্লেষণ করে জীব জগৎকে 2টি ভাগে ভাগ করা হয়েছিল। একটাকে বলা হচ্ছিল উদ্ভিদ জগৎ আর একটাকে বলা হচ্ছিল প্রাণী জগৎ। এটা তো আমরা মোটামুটি সবাই জানি। এইবার যদি খ নাম্বারে এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন এসে থাকে, আমার মনে হয় 100% এই যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য ব্যাখ্যা করে, এটা কিন্তু আসবেই। ইভেন এটা বারবার বারবার এসেছে। হ্যাঁ, তো তোমরা এই যে 4টা লাইন দেখতে পাচ্ছ, একদম চোখ বন্ধ করে মুখস্থ করে নিবা। তোমাদের আমার মনে হচ্ছে এটা মনে হয় আমাদের খ নাম্বারে আসবে। আচ্ছা, এবার চলে আসে আমাদের জীব জগৎ সম্পর্কে। তবে প্রাণী জগৎ হিসেবে বিবেচনা করে 2টি রাজ্যে কিংডম অর্থাৎ শ্রেণীবিন্যাস করা হতো। হ্যাঁ, তোমরা একটু দেখো জীব জগৎ। পরবর্তীতে সেটাকে আবার 2টা সুপার কিংডমে ভাগ করা হয়েছিল। একটা হলো ইউক্যারিওটা আর একটা হলো প্রোক্যারিওটা। এই যে ইউক্যারিওটা প্রোক্যারিওটা, এই টোটালটা আবার 5টা রাজ্যে বিভক্ত: বনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া।
হ্যাঁ, দেখো এই যে আর এইচ হুইটেকার 1969 অর্থাৎ 1969 সালে জীবজগৎকে 5টি রাজ্যে বা 5 কিংডম কিন্তু ভাগ করার প্রস্তাব দিয়েছিলেন, তাই তো। পরবর্তীতে মার্কিউলিস 1974 সালে হুইটেকারের শ্রেণীবিন্যাসের পরবর্তীত ও বিস্তারিত রূপ দেন। তিনি সমস্ত জীবজগৎকে আবার 2টা সুপার কিংডমে ভাগ করেছে। ওই যে এখনই বললাম প্রোক্যারিওটা ইউক্যারিওটা, এখানে দেখতে পাবো তোমরা এই যে প্রোক্যারিওটা অর্থাৎ এরা আদিকোষ। এই খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আদিকোষ বা আদিকোষী কাকে বলে। আমরা কিন্তু জানি যে সমস্ত কোষের বা যে সমস্ত জীবের নিউক্লিয়াস সুগঠিত নয় তাদেরকে আদিকোষ বা আদিকোষী বলা হয়, আর যাদের কি নিউক্লিয়াস সুগঠিত তাদেরকে প্রকৃত কোষী বলা হয়। এটা আমরা ভালো করে মোটামুটি জানি। আচ্ছা, এর মধ্যে রাজ্য এক মনে রাখ, খুব 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 ইম্পর্টেন্ট। দেখো গ আর ঘ নাম্বার জানো, আমি 100% দিয়ে রাখছি। হ্যাঁ, অর্থাৎ গ আর ঘ নাম্বারের যে কোনো একটাতে এখান থেকে কোশ্চেন আসবেই। তো এটা পুরাটাই আমরা মুখস্থ করব। ক্ষেত্রে এই যে মনে রাখবার যে প্রাণীরা কোন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে থাকে এটা কিন্তু এমসিকিউতে আসে। দেখো শোষণ পদ্ধতিতে। হ্যাঁ, আমি কিন্তু লিখে দিয়েছি কোন পদ্ধতি, শোষণ পদ্ধতি। আচ্ছা, আর এর উদাহরণটা নীলাভ, সবুজ শৈবাল আর ব্যাকটেরিয়া। মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য আসবে। এমসিকিউ ভাবে আসবে যে নিচের কোনটি মোনেরা রাজ্যের অন্তর্ভুক্ত জীব। তখন উত্তর জানা থাকলে সরাসরি বৃত্তটা ভরাট করে দেবো। এরপর সুপার কিংডম 2, এটা তোমরা একটু করে রাখবা। হ্যাঁ, প্রোটিস্টা ম্যাক্সিমাম সকলে এককোষী এবং বহুকোষী হয়ে থাকে। হ্যাঁ, তাহলে মোনেরা প্রত্যেকে কিন্তু শুধুমাত্র ওই যে কি জানো বললাম আমরা, মোনেরা সকলে কি এককোষী, আর প্রোটিস্টা থেকে সকলে কিন্তু আবার এককোষী বহুকোষীও হয়। হ্যাঁ, এরাও কিন্তু শোষণ পদ্ধতিতে বা ফটোসিনথেটিক পদ্ধতিতে কি খাদ্য গ্রহণ করে থাকে। মজার ব্যাপার, এরা অযৌন প্রজনন ঘটে এদের মধ্যে। হ্যাঁ, আর কোনো ভ্রূণ গঠিত হয় না। এদের উদাহরণ কি অ্যামিবা, প্যারামেসিয়াম, এককোষী ও বহুকোষী শৈবাল। খুব ইম্পর্টেন্ট, তোমরা যদি এটা মুখস্থ নাও করো উদাহরণটা 100% মুখস্থ করে নিবা, কারণ যদি কোনো এমসিকিউ এসে থাকে, এই যে দেখো 100% এমসিকিউ দিয়ে রাখছি, এই তো দেখো আসবে কিন্তু। হ্যাঁ, ফানজাই একইভাবে তোমরা সুন্দর করে একটু পড়ে নিবা। আর এই যে দেখো ফানজাইয়ের কোষপ্রাচীর কিন্তু কাইটিন বস্তু দিয়ে গঠিত। এই যে ছত্রাক আছে না, ছত্রাক ক সবার শেষে ক আছে, কাইটিনের আবার ক দিয়ে শুরু, মনে রাখবা। ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দ্বারা গঠিত। হ্যাঁ, ছত্রাক ক কাইটিন মনে থাকে। হ্যাঁ, আর উদাহরণ গুলো ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম, এগুলো কিন্তু ফানজাইয়ের অন্তর্ভুক্ত। প্ল্যান্টিং, আমরা জানি পৃথিবীতে যত ধরনের বড় বড় গাছপালা, ছোট ছোট গাছপালা আছে সকলে কিন্তু প্ল্যান্টের রাজ্যের অন্তর্ভুক্ত। হ্যাঁ, তাহলে দেখো প্রকৃত নিউক্লিয়াস যুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ, অর্থাৎ প্রত্যেকেরা সালোক সংশ্লেষণের মাধ্যমে নিজের খাদ্য নিজেই প্রস্তুত করে। এদের দেহে উন্নত টিস্যু তন্ত্র বিদ্যমান, এটা তো আমরা ভালো করে জানি। আর যৌন জনন বা অ্যানাইসোগ্যামাস, খুব সুন্দর করে ইংরেজি বানানটা দেখে নিবা। হ্যাঁ, উদাহরণ যদি হয় পৃথিবীতে যত সবুজ উদ্ভিদ আছে সকলে। এবং পরবর্তী দেখি অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া মানে অ্যানিমেল, অ্যানিমেল মানে তো জীবজন্তু, আমরা তো ভালো করে জানি। পৃথিবীতে যত জীবজন্তু আছে সকলে কিন্তু এই অ্যানিমেলিয়া রাজ্যে অন্তর্ভুক্ত। ওই যে আমরা আগের ক্লাসগুলোতে পড়েছিলাম যে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ নিয়ে, সেখানে আমরা পড়েছিলাম যে উদ্ভিদের কোষ গহ্বর আছে কিন্তু প্রাণীর কোষ গহ্বর নেই। এখানে তো সেম, এই যে দেখো এদের নিউক্লিয়াস থাকবে আর এরা বহুকোষী প্রাণী, এটা আমরা ভালো করে জানি। কোষ গহ্বর নেই, প্লাস্টিক না থাকায় এরা হেটারোট্রপিক অর্থাৎ পরভোজী। অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত প্রাণীদের পরভোজী বা হেটারোট্রপিক কেন বলা হয় এটা আসার সম্ভাবনা অনেক বেশি। তার আমরা উত্তরটা লিখতে পারি যে প্লাস্টিক না থাকার কারণে এটা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাই এদেরকে হেটারোট্রপিক বলা হয়। হ্যাঁ, উদাহরণ কি প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী। এবার দেখো এই যে টমাস কেভিয়ার স্মিথ প্রোটিস্টাকে প্রোটোজোয়া এবং কেমিস্টা নামে 2টা ভাগ করেন, আর মোনেরাকে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনঃনামকরণ করেন। হ্যাঁ, এভাবেই তিনি জীবজগৎকে মোট 6টা রাজ্যে ভাগ করেছেন। হ্যাঁ, এবার চলে আসি শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। ওই অত কিছু উপরে 3-4টা লাইন অত পড়ার দরকার নাই, তোমরা সরাসরি সুন্দর করে দেখো যে আন্তর্জাতিক কোড চিহ্নিত কয়টা ধাপ, 7টা ধাপ। এই 7টা ধাপ তোমার নামও যদি তুমি ভুলে যাও তাও এই 7টা ধাপ ভোলা যাবে না। বাংলা ইংরেজি বানান সহ মনে রাখবা, ঠিক আছে। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস, স্পেসিস। তুমি যদি বিজ্ঞান পড়ো এখন থেকে সারা জীবন এই 7টা তোমার কিছু ছাড়বে না। হ্যাঁ, কাজে এই 7টা খুব সুন্দর করে মুখস্থ করে রাখবা। এরপর রাজ্যের উপসেট হলো পর্ব। হ্যাঁ, পর্বের উপসেট হলো শ্রেণী, শ্রেণীর উপসেট হলো বর্গ। এটা সুন্দর করে তোমরা এখানে বুঝতে পারছো যে রাজ্যের উপসেট পর্ব, পর্ব উপসেট শ্রেণী, শ্রেণীর উপসেট বর্গ, এটা বুঝতে পারছো, এটা ভাবে আসছে ধাপগুলা, ঠিক আছে। তারপর এই যে রাজ্য কিংডম, অ্যানিমেলিয়া, কারণ কি
এরা বহু কোষ বড় ভোজির তো আমরা জানি, এই জন্য এদেরকে রাজা বলা যায়। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হলো যে ম্যামালিয়া। হ্যাঁ, এটা দেখবা বুকের দুধ খাওয়ার জন্য লোম চুল আছে, তাই এদেরকে ম্যামালিয়া শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। হ্যাঁ, আবার একটা প্রশ্ন আসে যে মানুষকে প্রিমেট বর্গের প্রাণী বলা হয়েছে কেন? খুব 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ, এর উত্তরটা আমরা দিতে পারি কিভাবে, যে মানুষের আঁকড়ে ধরার ক্ষমতা আছে, তারপর কি দৃষ্টি শক্তি, তারপর তারা ঘ্রাণের সাহায্যে কোনো কিছু মানে স্বাদ বুঝতে পারে, এই জন্য মানুষকে যে প্রিমেট বর্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, তারপর এই যে গণ, হোমো। ঠিক আছে, তারপর দেখে নিবা। হ্যাঁ, প্রজাতি দুইটা অংশ থাকে, একটা মানে গণ, একটা প্রজাতি। এই পৃষ্ঠা আমরা দেখবো এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট আর একটা প্রশ্ন, দ্বিপদ নামকরণ কি? ক নাম্বারে এতবার এসেছে যেটা মুখস্থ না করার কোনো অবকাশ নেই। ঠিক আছে, তাহলে দ্বিপদ নামকরণ কি বা নিপদ নামকরণ বলতে কি বোঝায়? একটি জীবের বৈজ্ঞানিক নামের দুইটি অংশ থাকে। প্রথম অংশকে বলা হয় তার গণ, দ্বিতীয় অংশকে বলা হয় তার প্রজাতি। এই যে একটা গণ আর এই যে একটা প্রজাতি, দুইটা অংশ দেখতে পাচ্ছ, এই দুইটা অংশে যে নামকরণ করা হয় সেটাকে দ্বিপদ নামকরণ বলা হয়। ঠিক আছে, আর যে পদ্ধতিতে নামকরণ গুলো করা হয় সেটাকে দ্বিপদ নামকরণ পদ্ধতি বলা হয়। তোমরা একটু সুন্দর করে দেখে নাও। আর এই যে দেখো 100% দিয়ে রাখছি ICBN এবং ICZN। ক নাম্বারে আসে পূর্ণ অর্থ লেখো, ICBN বা ICZN, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার আর ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার। হ্যাঁ, ICBN এবং ICZN, এই দুইটা কিন্তু কখনো ভুলবে না, ক নাম্বারের জন্য খুব 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর বৈজ্ঞানিক নামগুলো ম্যাক্সিমাম কিন্তু ল্যাটিন শব্দে হয়। ঠিক আছে, 1753 সালে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়ার্স স্পেসিস ট্যান্টারাম বইটি রচনা করেন। তিনি প্রথম ওই গ্রন্থে জীবের শ্রেণী, বর্গ, গণ, প্রজাতি এই ধাপগুলো ব্যবহার করেছেন। ঠিক আছে, আর ল্যাটিন যে নামগুলা, সে নামগুলো লেখার কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আছে। এবার আমরা অল্প একটু দেখে নিই সেগুলো। তাহলে ল্যাটিন নামকরণ ক্ষেত্রে সবসময় কিন্তু সেটা ল্যাটিন ভাষায় হতে হবে। হ্যাঁ, যেমন যে দেখেন সাজিদ আলী হাওলাদার সম্প্রতি একটা ব্যাঙ আবিষ্কার করেছে। হ্যাঁ, এই ব্যাঙ কেবলমাত্র ঢাকাতে পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। কাজে ব্যাংকটার বৈজ্ঞানিক নাম সে দিয়েছে জাকিরানা ঢাকা। ঠিক আছে, বৈজ্ঞানিক নামে দুইটি অংশ থাকবে, তখন আমি বললাম একটাকে বলা হচ্ছে গণ আর একটাকে বলা হচ্ছে কি প্রজাতি। ঠিক আছে, যেমন দেখুন লেভো রোহিতা, কি রুই মাছের বৈজ্ঞানিক নাম। প্রথম অংশ লেভিও, দ্বিতীয় অংশ হলো রোহিতা। লেভিওটা হলো গণ আর রোহিতা হলো তার প্রজাতি, এখানে এইটাই বলা হয়েছে। আর প্রতিটি বৈজ্ঞানিক নামকে একদম মানে অনন্য হতে হবে, কোনো নামের সাথে কোনো নামে যেন মিল না থাকে। বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষরটা, এই যে প্রথম অংশের প্রথম অক্ষরটা বড় হাতের, বাদ বাকি সবগুলো কিন্তু ছোট হাতের হবে। আবার দ্বিতীয় যে অংশ থাকবে, সেই দ্বিতীয় অংশেরও প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো কি হবে, ছোট হাতের অক্ষরে হবে। হ্যাঁ, এই যে দেখো এখানে সব কিছু দেওয়া আছে। বৈজ্ঞানিক নাম মুদ্রণের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যখন প্রিন্ট আউট করি বা ছাপাই, তখন কিন্তু সেগুলো কিন্তু ইটালিক অক্ষরে হয়। ইটালিক অক্ষরে যে বুঝতে পারছি একটু বাঁকা বাঁকা টাইপের, হ্যাঁ, এগুলো কিন্তু ইটালিক অক্ষর। আর আমরা যখন খাতায় লিখবো, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, আমরা যখন খাতায় লিখবো তখন অবশ্যই কিন্তু এই যে গণ আর প্রজাতির নিচে আন্ডারলাইন করতে হবে। তুমি যদি গণ আর প্রজাতির নিচে আন্ডারলাইন না করো তাহলে কিন্তু পুরোটাই জিরো, তোমাকে কিন্তু কেউ নাম্বার দিবে না। কাজেই বৈজ্ঞানিক নাম লেখার সময় অবশ্যই নিচে কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে। হ্যাঁ, তাহলে প্রথম কোন জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন, অর্থাৎ যিনি একটা জীব আবিষ্কার করবেন তিনি প্রথম যে বিজ্ঞানসম্মত নাম দিবেন সেটার তার বা তার নামের দু একটা ওই যে অক্ষর কিন্তু অ্যাড করা থাকবে। হ্যাঁ, বৈজ্ঞানিক নামের অংশ। দেখো বইয়ের নিচের দিকে অনেকগুলো বৈজ্ঞানিক নাম দেওয়া আছে। এখান থেকে আমার ইম্পর্টেন্ট মনে হয় পার্ট, অতগুলো মুখস্থ না করলেও চলবে, তোমরা পার্ট মুখস্থ করবা। শাপলা, কার্কোরাস ক্যাপসুলারিস পার্ট, হ্যাঁ, শাপলা, নিমফিয়া নৌচালি, কলেরা জীবাণু ভাইব্রিও কলেরি, ম্যালেরিয়ার জীবাণু প্লাজমোডিয়াম ভিভ্যাক্স, কেউ কেউ ভাইভ্যাক্স বলে। মূল কথা হলো উচ্চারণ কি বলছো সেটা দেখার বিষয় নাই, তুমি বানানটা সুন্দর করে লেখবা। হ্যাঁ, বানান সুন্দর করে লেখা এনাফার কিছু দরকার নাই। আর অবশ্যই লেখার সময় কিন্তু নিচে আন্ডারলাইন করতে হবে, এগুলো ল্যাটিন অক্ষরে লেখা আছে তাই কিন্তু আন্ডারলাইন করে না। হ্যাঁ, অবশ্যই কিন্তু ল্যাটিন ভাবে তোমরা লিখতে পারবে না, কাজেই আন্ডারলাইন কিন্তু নিচে করবা। আর শোলার বৈজ্ঞানিক নাম, আসল বৈজ্ঞানিক নাম পেরিফ্ল্যানেটা আমেরিকানা, মৌমাছি অ্যাপিস ইন্ডিকা। মনে হচ্ছে যে ইন্ডিয়ার কেউ একজন এটা আবিষ্কার করছে, যার কারণে যে ইন্ডিকা ভাব হচ্ছে, বুঝেছো? মৌমাছি। হ্যাঁ, আচ্ছা, কোনো ব্যাঙের দুইটা নাম। আমি তো প্রথম দিকে যে ছোট নাম দেখে এইটাই মুখস্থ করতে চাচ্ছিলাম, বুফো মেলানোস্টিকটাস, কিন্তু পরবর্তীতে দেখি আমার যে ডাক্টোফাইনাস মেলানোস্টিকটাস এটাই মুখস্থ হয়ে গেছে। দেখে নিতে পারো, যে কোনো একটা লিখলে হবে, যে কোনো একটা লেখার পর অবশ্যই নিচে আন্ডারলাইন করবে। হ্যাঁ, এই তো
মোটামুটি এই অধ্যায় শেষ। তাহলে এবার দেখে একটা সৃজনশীল প্রশ্ন এই অধ্যায় থেকে কেমন পাবো, কিভাবে আসে। দেখতে পাচ্ছ তিনটা ছবি সুন্দর করে, একটা বড় গাছ, এই যে এটা মনে হচ্ছে ব্যাকটেরিয়া হয়নি, বা তোমরা ভালোই, আমি বলবো না তোমাদের কিছু, তোমরাই আশা করি পারবে। আর এটা তো ছত্রাক মনে হয়। দেখো ক নাম্বারে কি বলেছে, শ্রেণীবিন্যাস বিদ্যা কাকে বলে দেখেছো, আমি বারবার তোমাদের বলছিলাম খুব ইম্পর্টেন্ট। আবার দেখো বংশগতি বিজ্ঞান জীববিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো, আমি কিন্তু তোমাদের আন্ডারলাইন করে সুন্দর করে দেখিয়ে দিয়েছি। উদ্দীপকের প্রথম চিত্রে জীবটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো। এই যে দেখো চিত্র 1, আমরা যদি উপরের দিকে যাই, দেখো একটু চিত্র 1 কার সাথে হয়েছে, চিত্র এক, এই যে দেখো প্রতিষ্ঠা রাজ্য, তাই না? তাহলে কি চিত্র 1 প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত, অর্থাৎ সেটা আমি বা তখন এই প্রতিষ্ঠা রাজ্যের বৈশিষ্ট্যগুলো সুন্দর করে লিখে দিব। আমরা প্রতিষ্ঠা রাজ্যের বৈশিষ্ট্য লেখার পর লিখবো যে এই উদ্দীপক এই বৈশিষ্ট্যগুলো উদ্দীপকের ওই প্রাণীটির সাথে মিল রয়েছে। এ থেকে প্রমাণিত হয় যে চিত্র 1 প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত এটি জীব। শেষ। কত সোজা। এবার দ্বিতীয় এবং তৃতীয় জীব অণুজীবের মধ্যে কোনটি অধিক উন্নত, তোমরা ভালো করে জানো কোনটা উন্নত, সে সম্পর্কে একটু বড় সুন্দর করে লিখে দিবা। এইটা সকল বৈশিষ্ট্য আর এইটা সকল বৈশিষ্ট্য লিখলে তাহলে কমপ্লিট, আর কিছু তো দরকার নাই। তারপরে যে নিচে দিকে কিছু শর্ট কোশ্চেন আছে, তোমরা এগুলো সুন্দর করে সলভ করে নিবা। তবে আমি ভিতরে যে আন্ডারলাইন করে শর্ট কোশ্চেন গুলো দেখালাম, আশা করি এর বাইরে আসবে না। ওকে, সকলে ভালো থাকবে। হ্যাঁ, দেখা হবে আবার নতুন কোন একটা টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে।